ম্যাডাম, আপনার লাইভটা দেখলাম, জাস্ট জগা খিচুড়ি লাগলো। বিশ্বাস করুন, ঠিক বুঝতেই পারলাম না আপনি আপনার লাইভে কি করতে এসেছেন, মানে কি বলতে এসেছেন। আপনার লাইভের মূল বিষয়বস্তুটা কি ছিল? আপনি কি ঝিউ সাহাকে নিয়ে বলতে এসেছিলেন, নাকি মিত্রবাবুকে নিয়ে বলতে এসেছিলেন, নাকি রিম্পাকে নিয়ে বলতে এসেছিলেন, নাকি টিনা এবং টিনার লিগাল অ্যাডভাইজারদের নিয়ে বলতে এসেছিলেন, নাকি বগদাদাকে নিয়ে বলতে এসেছিলেন, নাকি হিন্দু মুসলিম নিয়ে কথা বলতে এসেছিলেন, নাকি ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে কথা বলতে এসেছিলেন, নাকি হিন্দু মুসলিম নিয়ে কথা বলতে এসেছিলেন? বিশ্বাস করুন, কিচ্ছু বুঝতে পারলাম না। মানে পুরো একদম ভজ ঘট একখানা লাইভ আপনার কাছ থেকে দেখলাম। ও, আরো একটা জিনিসও মিস হয়ে গেল, নাকি ঘটি বাঙাল নিয়ে বলতে আসছিলেন। ম্যাডাম, আপনাকে না একটা রেসপেক্টের জায়গায় রাখি, রিকোয়েস্ট করছি সামান্য ইউটিউবে কন্টেন্টের জন্য মানে এই সমস্ত ইস্যুগুলোকে টেনে আনবেন না। ঘটি বাঙাল, তারপর ভারতীয় বাংলাদেশি, এই সবগুলোকে টেনে আনবেন না। আপনি বলে দিলেন যে যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় এসছে তারা সবাই লাতখোর। সত্যি করে বলুন তো ম্যাডাম, আপনি কি এই কথাটা বলতে পারেন? আপনি একটু চিন্তা করে দেখবেন যে এই কথাটা কি আপনি বলতে পারেন। আপনি কি করে সকলকে বলে দিলেন লাতখোর? হ্যাঁ, হতে পারে আপনি ঘটি, আপনার 14 গোষ্ঠী ঘটি, যেটা আপনি বললেন, কিন্তু আপনি যে দুর্গা বাহিনী তৈরি করেছেন না, একটু খোঁজ খবর করে দেখবেন দুর্গা বাহিনীর মধ্যেও হয়তো এমন কাউকে পেয়ে যাবেন যাদের অরিজিনটাও কিন্তু বাংলাদেশ থেকেই হয়তো এসছে। আশ্চর্য হয়ে গেছি আপনার কথাগুলো শুনে। মানে ঠিক বোঝাই গেল না যে আপনি এক্স্যাক্টলি লাইভে কি বলতে এসছেন, আপনার মেইন কন্টেন্ট কি ছিল আপনার লাইভের। সিরিয়াসলি বলছি, বোঝাই গেল না। যাই হোক বন্ধুরা, আজকে ম্যাডামের লাইভ নিয়ে কিছু কথা বলবো, তো ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। বন্ধুরা, বিশেষ কিছু অসুবিধার কারণে এইভাবেই এখন ভিডিও দিচ্ছি। তোমরা প্লিজ একটু কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা শুনো, এইটুকু রিকোয়েস্ট থাকবে। তাহলে চলো, ফালতু কথা বলে আর ভিডিওটা বড় করব না, মূল টপিকসে ঢুকে যাই। ম্যাডাম, আপনি বলছেন রিম্পা নাকি আমাদের সীমাদিকে পরিচালনা করেছে, আর সীমাদিও সেই মতো চলেছে। সিরিয়াসলি, সীমাদির মতো মানুষকে পরিচালনা করবে রিম্পা? আর সীমাদি যেই ধরনের মানুষ, রিম্পা যেইভাবে পরিচালনা করবে সীমাদিও সেইভাবে চলবে? যেখানে সীমাদি তার প্রায় ভিডিওতে, প্রায় লাইভেই এই কথাটা বুক বাজিয়ে বলে যায় যে আমাকে আজ অবধি কেউ পরিচালনা করতে পারেনি বা পারবেও না। আমার মন যেটা বলে বা আমার ব্রেন যেটা বলে আমি সেটাই করি। মানুষকে আমি পরিচালনা করার সুযোগ দেইও না, কাউকে আমি পরিচালনা করার চেষ্টা করিও না। তবুও তর্কের খাতিরে ধরে নিলাম যে সীমাদি হয়তো 1, 2, 3 জনকে পরিচালনা করলেও করতে পারে, কিন্তু সীমাদিকে পরিচালনা করবে রিম্পা? এটা হাস্যকর না ম্যাডাম? আমার মনে হয় এই কথাটা শুনে যতজন ভিউয়ার্স ছিল আপনার লাইভে প্রত্যেকেই হয়তো হেসেছে। না না, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, যেখানে সীমাদি নিজে ইয়ার্কির ছলেই হোক আর সিরিয়াস মুডেই হোক, সে স্ট্রেট কাট বলে দেয় যে তার হাজবেন্ডই তাকে পরিচালনা করতে পারে না, তো তাকে ইউটিউবের অন্যান্য ক্রিয়েটাররা কি পরিচালনা করবে? কালকে সীমাদি লাইভ করে মনে হয় এটাই বোঝাতে চাইছিল যে রিম্পা যদি পরিচালনা করে সীমাদিকে, মানে সীমাদির এতটা দুর্দিন চলে এসছে এইরকম ব্যাপার, তাহলে তো মানে ওই সে একটা কথা আছে না, দুর্বাঘাসে দড়ি দেওয়ার মতো, ওরকম একটা ব্যাপার। আর সত্যিই তো তাই, রিম্পা করবে সীমাদিকে পরিচালনা, মানে রিম্পা যা বোঝাবে সীমাদি সেটাই বুঝবে, সেইভাবে সীমাদি নাকি চলবে। ম্যাডাম, এটা না কোনো দিক থেকে মানে মেনে নিতে পারছি না, যে কিনা নিজেই নিজের বস, এই রকম একটা মেন্টালিটি নিয়ে প্রথম থেকে ইউটিউবে ভিডিও করে এসছে, মানে সীমাদির কথা বলছি, তাকে কেউ পরিচালনা করবে? আমার মনে হয় এই জায়গায় আপনার কোথাও একটু ভুল হচ্ছে ম্যাডাম, বলতে না বাধ্য হলাম কথাটা। শুধু রিম্পা কেন, ইউটিউবের কোনো ক্রিয়েটারের পরিচালনাতেই যে সীমাদির মতন মানুষ পরিচালিত হবে না, এটা আমরা সকলেই বুঝি, জানি এবং মানিও ম্যাডাম। বুঝলেন তো? তাই বলছি আপনার হয়তো কোথাও কিছু বুঝতে ভুল হচ্ছে। এরপর ম্যাডাম, আপনি বললেন টিনার লিগ্যাল টিম থেকে নাকি টাকা পয়সার ডিমান্ড করেছে, তাই তো? কিন্তু এই ধরনের কথা আপনি লাইভে বসে বলে কি বোঝাতে চাইলেন ঠিক বুঝলাম না। কেন বলুন তো? টিনা কিন্তু তার ভিডিওতে এসে পরিষ্কার ভাবেই জানিয়ে দিয়েছে যে সে শুধু মিউচুয়াল ডিভোর্সটুকু চায়, তার আর কিচ্ছু চাই না, শুধুমাত্র মিউচুয়াল ডিভোর্সটুকু চাই। এবার আপনি বারবার করে বলছেন যে টিনা তার লাইভে এসে যাই বলুক না কেন, মাঝখানে এই টাকা পয়সা চেয়েছে কে, কারা? নাকি টিনার লিগ্যাল টিম যারা রয়েছে অ্যাডভাইজাররা, তারা। এদিকে আপনার যে ক্লায়েন্ট, সে কিন্তু আবার তার মতো বলেছে যে হ্যাঁ, প্রায় 20 লাখ টাকার মতন চাওয়া হয়েছিল প্রথমে, সেখান থেকে কমে কমে 4-5 লাখ টাকা এসছে, সে এতগুলো টাকা দিতেও পারবে না বা দেবেও না, সে এইভাবে ডিভোর্স নিতেও অরাজি, তাই তো? তো আমি বলি কি ম্যাডাম, এইগুলো লাইভ করে বলে কি হবে?
তার থেকে দুটো পরিবারকে নিয়ে সামনে বসে, যেখানটাতে আপনি থাকবেন, টিনা থাকবে, টিনার লিগাল টিমের মানুষজন থাকবে, অনুরূপভাবে আপনার ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টের দিকেরও মানুষজন থাকবে, থেকে আপনারা একটা জায়গায় আসুন, তাহলেই তো সব বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়, তাই না? যেখানে টিনা পরিষ্কার তার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে আমি কোনো রকম কোনো টাকা পয়সা চাচ্ছি না, শুধু মিউচুয়াল ডিভোর্সটুকু হলেই হয়ে যায়, সেই জায়গায় আপনি বারংবার বলছেন টিনা চাইনি তো কি হয়েছে, টিনার লিগাল টিমের অ্যাডভাইজাররা চেয়েছে। এটা কি কোনো দিক দিয়ে প্রুফ মানে হলো? কিছুই তো প্রুফ হলো না, আমরা তো কিছু দেখতে পেলাম না চোখে সেরকম কিছু। যাই হোক, এরপরে আপনি টিনার বাবার কথা বললেন যে তার বাবাকেও ফোন করা হয়েছিল, সে পরিষ্কার মুখের পরে জানিয়ে দিয়েছে সে এইসব বিষয়ে কিছু জানে না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে টিনার বাবা ঠিক কাজই করেছে। উনি লয়ের যে সবকিছু জানবেন তেমনটাও তো নয়, আর সত্যি তো এই সমস্ত কেসে উনি যদি ভিতরের বিষয়বস্তু না জানেন, উনি আগ বাড়িয়ে কেন বলতে যাবেন? এই রকম ধরনের জায়গায় প্রত্যেকটা মানুষই চায় যে তাদের লিগাল টিম বা লিগাল অ্যাডভাইজার, উকিলরা যেরকম তাদের সাজেশন দেবে তারা সেই মতো কাজ করবে। সত্যি তো যে বিষয়গুলো টিনার লিগাল টিমের অ্যাডভাইজাররা দেখছেন, সেগুলো নিয়ে টিনার বাবা কি করে বলতে পারবেন, তাই না? তো এই ক্ষেত্রে টিনার বাবা যদি বলে থাকে যে উনি কিছু জানেন না, উনি এই ব্যাপারে মুখ খুলবেন না, তো আমারও মনে হয় টিনার বাবা ঠিক কাজই করেছেন। যাই হোক, এরপরে আপনি আরো একখানা কথা বললেন আমাদের এই ঝিউ সাহাকে নিয়ে। আপনি বলছেন ঝিউ সাহাকে আপনি হিন্দু ধর্মে ফিরিয়ে আনবেন, ওকে আমাদের মূল স্রোতে মানে হিন্দু ধর্মের মূল স্রোতে ফিরিয়ে আনবেন, সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনবেন। তা আমি যতদূর জানি ম্যাডাম, এই ঝিউ সাহা আর এই হনু সোনু এরা তো 8 বছর ধরে লিভিনে ছিল, বিয়ে থা তো করেনি, তাহলে ঝিউ সাহা কেন ধর্ম পরিবর্তন করতে যাবে বলুন তো? অথচ আপনি বলছেন যে না, ও ভুল করেছে, ও এত অত্যাচারিত হয়েছে 8 বছরে, এখনো রিয়ালাইজেশন করেছে বলেই ও হিন্দু ধর্মে ফিরতে চাইছে বা ফিরেছে। আপনি ওকে আমাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনে ওকে একটা স্বীকৃতি দেবেন, মানে এটাও একটা আশ্চর্য লাগছে। বিয়ে হলো না, সিম্পল লিভ ইন রিলেশনে ছিল, তাহলে এই ঝিউ সাহাই বা ধর্ম পরিবর্তন করেছিল কেন? মানে এইগুলো কোশ্চেন না মাথার মধ্যে কাজ করছে, এগুলো কোনো কিছু তো প্রুফ আমরা দেখতে পাচ্ছি না। অথচ আপনি বলছেন এই ঝিউ সাহাকে নাকি আপনি হিন্দু ধর্মে পুনরায় ফিরিয়ে আনবেন এবং আমাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসবেন, একটা স্বীকৃতি দেবেন। মানে এই টোটাল বিষয়গুলোই না ভীষণ কনফিউজড, সিরিয়াসলি বলছি ম্যাডাম, ভীষণ কনফিউজড। আমি যতদূর জানি স্পেশাল ম্যারেজ একটি বিয়ে হলেও হয়তো ধর্ম পরিবর্তনের ব্যাপারটা থাকে না, সেই জায়গায় এই ঝিউ সাহা এই হনু সোনুর সাথে তো 8 বছরের রিলেশনে লিভ ইন রিলেশনে ছিল, সেখানে কি করে ধর্ম পরিবর্তনের মতন ব্যাপারটা আসলো? সত্যিই বলছি বুঝতে পারলাম না। তারপরে আপনি বললেন ঝিউ সাহা কতটা অত্যাচারিত হয়েছে, কিভাবে সে সোশ্যাল প্ল্যাটফর্মে মলেস্ট হয়েছে, নানান রকমের কথা। তো দেখুন ম্যাডাম, এইগুলো জেনে তো আমাদের কোনো খেয়ে পড়ে কাজ নেই। আপনিও নিশ্চয়ই ভালো করে জানেন ঝিউ সাহা কিন্তু কন্ট্রোভার্সি করার মতন কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে দেয় তার চ্যানেল থেকে, আর এটা আমি শুরু থেকেই সব ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলে আসছিলাম যে ঝিউ সাহা চাইছেই তার চ্যানেলটা গ্রো করার জন্য, যার জন্যে সে এই বাচ্চার বাবাকে মোহরা করে, প্রত্যেকটা কথায় কথায় বাচ্চার বাবার নাম তুলে, মানে এমন হাব ভাব প্রকাশ করে সে তার কন্টেন্টগুলো সে তার চ্যানেল থেকে দেয়, যাতে নিয়ে আরো 10টা লোক তাকে নিয়ে চর্চা করতে পারে। তাহলে এখন ঝিউ সাহা যদি ওই ধরনের মশলা মার্কা কথাবার্তা কন্টেন্ট হিসেবে তার চ্যানেল থেকে পাবলিশ করে, তো সেটা নিয়ে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবেই ম্যাডাম, তাই না? এটা তো খুব স্বাভাবিক কথা। তবে একটা বিষয় আপনার সঙ্গে আমি সহমত, যে ভিডিওতে যেটা দেখা যাবে সেই বিষয়ে বলো, কিন্তু কাউকে নিয়ে কোনো নোংরা মন্তব্য করো না, বিশেষ করে কোনো মহিলাদের সম্পর্কে, মানে তার ক্যারেক্টার তুলে তাকে, মানে কি বলবো আর, ভাষাগুলো আমার মুখ দিয়ে আসছে না, নোংরা ভাষায় তাকে অ্যাটাক করো না, এটা আমিও বলবো। যে হ্যাঁ, ঝিউ সাহা যেইগুলো কথাবার্তা তার ভিডিওতে বলবে বা সে যেই ধরনের হারকাতগুলো দেখাবে তা নিয়ে অবশ্যই কন্টেন্ট করো, বা আমরা প্রত্যেকেই করব, কিন্তু তাকে আবার ওইদিকে টিনাকে নিয়ে নানান রকমের যে নোংরা নোংরা ভাষায় কথা বলা হয় সেগুলো না বলাটাই ভালো। এটা ম্যাডাম ঠিক কথাই বলেছেন, এই ক্ষেত্রে আমি আপনার সঙ্গে সহমত। যাই হোক, এরপর ম্যাডাম আপনি চলে গেলেন কি বিষয়ে? হিন্দু মুসলিম, ইন্ডিয়া বাংলাদেশ, বাঙাল ঘটি, মারাত্মক ধরনের কথা কিন্তু আপনি বলেছেন ম্যাডাম। বলতে বাধ্য হচ্ছি। এবার একটু এই ব্যাপারে বিশ্লেষণ করি। দেখুন, আমরা তো একটা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এখানে আমরা প্রত্যেকে ক্রিয়েটার। ইউটিউব কিন্তু কে কোন দেশ থেকে ভিডিও করছে সেগুলো দেখে না, প্রত্যেককে ক্রিয়েটার হিসেবেই দেখে। তো আমরা যখন এইরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছি, তাহলে বাকি ক্রিয়েটার্সদেরকেও আমরা শুধুমাত্র ক্রিয়েটার্স হিসেবেই গণ্য করি। তারা কোন দেশ থেকে বিলং করছে, তারা বাঙাল না তারা ঘটি, তারা ইন্ডিয়ান না তারা বাংলাদেশি না পাকিস্তানি, নাকি তারা কোথাকার কি, এগুলো কিন্তু আমরা দেখি না, তাই না? আমরা কি দেখি যে আমরা একটা ভিডিও পাবলিশ করছি, সেই ভিডিওটা কতজন মানুষ আমাদের ভালোবেসে দেখছে,
যারা আমাদেরকে ভালোবেসে দেখছে তারা যদি রেসপেক্টের সঙ্গে আমাদেরকে কমেন্ট করে, অবশ্যই আমরাও তাদেরকে ভালোভাবে কমেন্টের রিপ্লাই দিই। কিন্তু যারা খারাপভাবে কমেন্ট করে সেটার সংখ্যা খুব কম, খুব কম। পার্টিকুলার সেই সমস্ত মানুষদেরকে হয়তো আমরা দু চারটা কথা বলি, তাই তো? তাহলে এইখান থেকে কি বোঝা যায় যে একটা মানুষ খারাপ বলে বাকি সবাইকে তো খারাপ বলা যায় না, তাই না? আজকে বাংলাদেশের সবাই খারাপ, একজনও ভালো কেউ নেই এমনটাও যেমন নয়, আবার ইন্ডিয়াতে সবাই ভালো, ইন্ডিয়াতে খারাপ কোনো মানুষজনই নেই তেমনটাও তো নয় ম্যাডাম, তাই না? আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যখন কাজ করছি প্রত্যেকটা ভিউয়ার্সকেই মনে করি আমি আমাদের কাছে ভগবান। আর এই কথাটার সাথে হয়তো সমস্ত ক্রিয়েটাররাই আমার সঙ্গে সহমত হবে। আমরা এইগুলো দেখবো কেন? কে ইন্ডিয়ান, কে বাংলাদেশি, কে পাকিস্তানি, কে কি, এগুলো আমাদের দেখার বিষয় না তো, তাই না? এবার প্রত্যেকটা দেশেই বা প্রত্যেকটা জায়গাতেই খারাপ ভালো মিলিয়েই তো মানুষ। তো একজন দুজন খারাপের জন্য সেই জায়গাটাকে বা সেই দেশটাকেই তো আমি খারাপ বলতে পারি না, তাই না? আজকে বাংলাদেশে প্রচুর ভালো মানুষ রয়েছে, আবার তদ্রুপ ইন্ডিয়াতে প্রচুর খারাপ মানুষ আছে, এটা আপনি নিজেও জানেন। আপনি যখন মানবাধিকার কর্মী, আপনি তো বিভিন্ন রকম কেস নিয়ে নাড়াঘাটা করেন, বিভিন্ন রকম মানে বাস্তব ঘটনার সঙ্গে আপনি সম্মুখীন হন, তাহলে আপনি নিশ্চয়ই জানবেন। তাহলে এই বিষয়গুলো মনে হয় ইউটিউবের প্ল্যাটফর্মে এসে বলার কোনো মানেই হয় না। আর কোনো একজন মানুষ খারাপ বের হলো, তার দরুন সেই দেশটাকে আমি খারাপ বলবো, এটাও তো ঠিক না, সেটা ইন্ডিয়াই হোক আর বাংলাদেশই হোক। খুব খারাপ লাগলো ম্যাডাম, আপনি যেইভাবে বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে কথাবার্তাগুলো বলছিলেন না, সত্যি শুনে খুব খারাপ লাগলো। এরপর আপনি ঘটি বাঙালে চলে এলেন। দেখুন, ঘটি বাঙালের দ্বন্দ্ব কিন্তু বরাবর লেগেই আছে। সে ফুটবল খেলা থেকে শুরু করে দেখুন ইস্টবেঙ্গল মোহনবাগান, মানে শুরু থেকেই আছে। তারপরে যদি বলেন ঘটিদের হচ্ছে চিংড়ি মাছ প্রিয়, তাই না? চিংড়ি মাছ প্রিয়, আবার বাঙালদের ইলিশ মাছ, শুটকি মাছ। আপনি তো ঘটি, আপনিও হয়তো এটাই মনে করেন, ইস বাঙালরা কি খায়, শুটকি মাছ, পচা ধচা মাছ। আবার আমরা বাঙালরা মনে করি কি, এ বাবা ঘটিরা কি খায়, ওইগুলো জলের পোকা। কিন্তু দেখুন, উভয় দিকের মানুষই না বর্তমান সময়ে মানে চিংড়ি মাছ খেতেও পছন্দ করে, ইলিশ মাছও পছন্দ করে, শুটকি মাছ খেতেও পছন্দ করে। এটা তো মানবেন? বলুন, এটা তো মানবেন? এইভাবে আপনার মতন একজন মানুষ, মানবাধিকার কর্মী আপনি, আপনার কাছ থেকে ঘটি বাঙাল নিয়ে এতটা বিদ্বেষপূর্ণ মনোভাব আপনি পোষণ করেন বা আপনি এইভাবে কথা বলবেন, সত্যি এটা না মানে আশা করতে পারিনি। আমি প্রথমের দিকেও বললাম, এখনো বলছি, আপনি যাদের নিয়ে দুর্গা বাহিনী তৈরি করেছেন, একটু খুঁজে দেখবেন, কাউকে না কাউকে ঠিকই পাবেন যাদের অরিজিনটা হয়তো বাংলাদেশ থেকেই হয়েছে। আপনি সেই জায়গায় বলে দিলেন যে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়া এসছে সব লাতখোর। সত্যি কি ম্যাডাম আপনি এই কথাটা বলতে পারেন আপনি? দেখুন ম্যাডাম, আপনি বাঙাল ঘটি নিয়ে কথা বলেছেন, তাহলে এক দুটো কথা তো আপনাকেও শুনতে হবে। তো আমরা বাঙালরাও তো মনে করি যে ঘটিরা শুধু হাত পেতে রাখতেই জানে, হাত উপর করতে আর জানে না। শুধু এইখানেই নয়, ঘটিরা শুধু মুখেই বলে এসেছো আর দুটো দেবো, কিন্তু আর হাত উল্টোয় না। তাহলে এগুলো নিয়ে বর্তমান সময়ে কি কেউ কোনো কথা বলে ম্যাডাম? এগুলো কিন্তু ঘটিদের সম্পর্কেও একটা প্রচলিত কথা রয়েছে। বাঙালদের সম্পর্কে যেমন প্রচলিত রয়েছে, বাঙালরা ভীষণ ঝগড়ুটে হয়, শুটকি মাছ খায়, ইলিশ মাছ খায়, ঠিক সেম ভাবে ঘটিদের সম্পর্কেও কিন্তু প্রচলিত আছে। ঘটিরা সবসময় হাত পেতেই থাকে, হাত আর উপর করে না। কেউ যদি কোনো ঘটি বাড়িতে ঢোকে, ঘটিরা যদি তাদের আতিথেয়তা করে, শুধু মুখেই বলে আর দুটো দেবো, হাত আর উল্টোয় না, তাই না ম্যাডাম? তা এগুলো যে আমি বলছি, আপনার শুনতে ভালো লাগছে? ভালো লাগবে না কেন বলুন তো? বর্তমান যুগে এই 2025 সালে না, সত্যিই বলছি, এই ঘটি বাঙাল বলে না কিছু আর হয় না, কিচ্ছু হয় না। প্রত্যেকের দিকটা খুব ভালোভাবে বোঝে। সেই জায়গায় আপনি এইরকম বালখিল্যপনা করে ঘটি বাঙাল নিয়ে এই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় এসে বলবেন, তাও আবার লাইভে, যেখানে হাজার হাজার মানুষ আপনাকে দেখছে, সত্যি এগুলো আপনার থেকে আশা করা যায় না। বুঝলেন তো? এই কথাটা বলতে বাধ্য হলাম। আপনার কন্টেন্ট ছিল ইন্ডিয়া বাংলাদেশ, আপনার কন্টেন্ট ছিল হিন্দু মুসলিম, এইসব করতে করতে আপনি যে ঘটি বাঙালে চলে আসবেন ম্যাডাম, সিরিয়াসলি ভাবতে পারিনি। জাস্ট হাস্যকর লেগেছে। আপনি নিজেই দেখতে পাচ্ছেন না, এখন তো ঘটি বাঙালে বিয়ে হচ্ছে, দিব্যি সবাই সুখে সংসার করছে। মানে আপনার কাছ থেকে না এই ধরনের কথাগুলো মানে একদমই আশার বাইরে ছিল আমার কাছে অন্তত। আবার এই কথাগুলো আপনি কোথায় আলোচনা করছেন? ইউটিউবের মতো একটা সোশ্যাল প্ল্যাটফর্মে বসে। বিশ্বাস করুন ম্যাডাম, আপনি যেভাবে ঘটি বাঙাল নিয়ে কথা বলছিলেন না, তাতে আমার অন্তত মনে হয়েছে যে আমরা সেই ছোটবেলায় ঘটি বাঙাল নিয়ে যেরকম ঝগড়াঝাটি করতাম নিজেদের মধ্যে, ঠিক সেই জিনিসটা আপনি আপনার পরিণত বয়সে এসে ইউটিউবের প্ল্যাটফর্মে লাইভে বসে সেই জিনিসটাই করলেন। জাস্ট হাস্যকর লেগেছে।
তবে ম্যাডাম, চিমটি কাটার মতো ছোট্ট করে একটা কথা বলে রাখি, হ্যাঁ, আপনি তো ঘটি বাঙাল নিয়ে এত কথা বললেন, তবে দেখুন ওই দেশ থেকে লাত খেয়ে আমাদের মতো বাঙাল, আমরা যারা এই যে ইন্ডিয়া এসে উঠেছি, একটু ভালো করে খেয়াল করে দেখুন, যত উচ্চপদস্থ কর্মচারীরা রয়েছে না, বেশিরভাগ জায়গায় কিন্তু সেই আসনগুলো অলংকৃত করে রয়েছে এই বাঙালরাই। আশা করি এদেশীয়দের জায়গাটা সেই জায়গায় মনে হয় একটুখানি কম। না বাবা, আমি বেশি কিছু বলবো না এই ব্যাপারে, না 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 না, বেশি কিছু বলবো না। আসলে আপনি অনেক চুলকেছেন বাঙালদেরকে নিয়ে, অনেক অপমানজনক কথা বলেছেন লাইভে, এইটুকু তো বানতাই হ্যাঁ ম্যাডাম আপনার শোনার জন্য, তাই না? সেই জন্য কথাটা বললাম। যাই হোক, অনেক ঘটি বাঙাল নিয়ে কপচাকপচি হলো, এবার আসছি আপনার পরবর্তী কথায়। দেখুন ম্যাডাম, আপনি যতই কল রেকর্ডিং এর লিস্ট দেখান না কেন, আপনি মুখে যেহেতু বলে যাচ্ছেন যে রিম্পার সাথে বগদাদার নাকি ফোনে যোগাযোগ ছিল বা এখনো যোগাযোগ রয়েছে, আপনি যতক্ষণ না এটা প্রমাণস্বরূপ পেশ করবেন ততক্ষণ আমার মনে হয় না কোনো ভিউয়ার্সরা এই বিষয়টা বিশ্বাস করবে। আপনি প্রুফ দিন, অবশ্যই আমরা বিশ্বাস করে নেব, কিন্তু আপনি এসে এসে মুখে বড় বড় লেকচার মারবেন আর আপনি ভাববেন যে সবাই বিশ্বাস করে নেবে, সেটা নাও হতে পারে ম্যাডাম। আর শুনুন, আপনি এই যে কথায় কথায় কেসের ভয় দেখান না, একটা জিনিস জানবেন, ওই পালে বাঘ পড়েছে করলে না মানুষ একদিন ভয় পায়, দুদিন ভয় পায়, কিন্তু একটা সার্টেন টাইমের পর না তাদের ভয় ভীতিটা আর থাকে না। আমিও একটা টাইম আপনাকে যথেষ্ট রেসপেক্ট করতাম, মনে মনে ভাবতাম যে বাবা ম্যাডামকে নিয়ে বেশি কিছু বলা যাবে না, বাবা ম্যাডামকে বললেই যদি এই করে, ম্যাডামকে বললেই যদি ওই করে। এখন দেখছি সত্যি আপনি ভীষণ ফাউ বকেন, যেগুলো কথা ইউটিউবের প্ল্যাটফর্মে বলার দরকারই নেই সেগুলো নিয়ে আপনি ভাট বকেন, জাস্ট ভাট বকেন। আপনি যে লাইভগুলো করেন, জাস্ট জগা খিচুড়ি করে লাইভ করেন, আর আপনার লজ্জা করে না? লজ্জা করে না? আপনি বলেন যে যে আপনার নাকি কোনো ভিউয়ের দরকার নেই, কোনো ভিউয়ার্সের দরকার নেই, তাহলে এই ঢপের ডাকে লাইভ নিয়ে বসেন কেন? কিসের জন্য বসেন? হ্যাঁ, লাইক করো বলেন কাদেরকে? আপনার নাকি কোনো ভিউয়ার্সকে প্রয়োজনও নেই। আপনি যেইভাবে অপমান করেন ভিউয়ার্সদের, আমার মনে হয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইভাবে অপমান করে না। বুঝতে পেরেছেন? আজকে এইভাবে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আপনার যদি মনে হয় আপনি আমার নামে কেস করবেন, করুন করুন, আমিও আপনার লাইভগুলো, আপনার কিছু কিছু কথার ক্লিপিংস তুলে জায়গা মতো দেখাবো। আশা করি আইনটা সবার জন্যই সমান, সে আপনি মানবাধিকার কর্মী হন আর যেই হন। বুঝতে পেরেছেন? বলতে বাধ্য হচ্ছি কথাটা আপনাকে। যাই হোক, মূল কথা হলো রিম্পার সাথে বগদাদার যে যোগাযোগ রয়েছে তার ভ্যালিড প্রমাণ যতক্ষণ না আপনি দেখাতে পারছেন ভিউয়ার্সদের সামনে, ততক্ষণ এই কথাটা কেউ গ্র্যান্টেড করবে না। পরিষ্কারভাবে শুনে রাখুন, মুখের কথায় কেউ কিছু বিশ্বাস করে না এখনকার দিনে, এটা আপনি আশা করি খুব ভালো করে জানেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি আর বড় করছি না, ভিডিওটা আমি এখানেই রাখছি। ম্যাডামের লাইফটা দেখে মনে হলো ম্যাডামকে এইবার কিছু কথা তেড়ে ফুড়েই বলতে হয়, ঠিক যেইভাবে তেড়ে ফুড়ে উনি বাঙালদের অ্যাটাক করলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বারবার করে বলবো, বারবার করে এটা বলবো, উনি ঘটি, ওনার 14 গোষ্ঠী ঘটি বলে উনি যেইভাবে ঘটিদেরকে প্রিটেন্ড করলেন বাঙালদেরকে অপমান করে, তাহলে উনি কি মনে করেছেন বাঙালরা কেউ কিছু মুখ খুলতে পারে না? নাকি উনি মানবাধিকার কর্মী বলে ওনার কোনো অন্যায় হতেই পারে না, ওনার দ্বারা কোনো ভুল হতেই পারে না? নাকি উনি আইনের ঊর্ধ্বে? আর এটা ইউটিউব প্ল্যাটফর্ম, এটাই তো বুঝতে পারছি না যে এখানে দেশ বিদেশ অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশ, জাত ধর্ম, হিন্দু মুসলমান, ঘটি বাঙাল, এই সমস্ত বিষয়বস্তুগুলো আসবে কেন? কেন আসবে? বর্তমানে বাংলাদেশে একটা পরিবেশ পরিস্থিতি চলছে, তাদের একটা রাজনৈতিক ইস্যু চলছে, সেটা আলাদা ব্যাপার, আলাদা ব্যাপার। সেইগুলোকে তো মোহরা করে ইউটিউবে লাইভে বসে কন্টেন্ট করার কোনো মানে হয় না, তাই না? তো যাই হোক, ভিডিওটা বন্ধুরা তোমরা একটু ধৈর্য ধরে শুনো। আমি যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম, তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।